নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা কিনা গতকালকের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেটে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে নারীদের সংরক্ষণ এবং তাতে গভর্নমেন্ট জবের উপর এফেক্ট। দেখো, কালকের যে বাজেট পেশ হয়েছে তাতে সকলেই তোমরা দেখেছো যে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এর ফলে বাকি যারা ক্যান্ডিডেট আছে, মানে মেল ক্যান্ডিডেট, তাদের উপরে কি এফেক্ট পড়তে চলেছে। দেখো, আমরা এখন আজকে বিস্তারে এটার উপর আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তোমরা, তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে। দেখো, সবার আগে কালকে যেটা বলেছি আমি সেটার উপরে আসি। বলছে 2026 সালে 26-27 বাজেটে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। এখনো অবধি কালকের বাজেটে 1 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানেই উঠে এসেছে মহিলাদের জন্য 33% এর কোটা। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 1 লক্ষ সরকারি পদের দ্রুত নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে শিক্ষা দপ্তর, পুলিশের বিভিন্ন রকমের, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর বিভিন্ন পদ, এবং এছাড়া পিএসসি বা অন্যান্য জাতীয় যে পরীক্ষাগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে। দেখো, বলছে 33% হরিজন্টাল রিজার্ভেশন। তোমরা যদি জেনে থাকো, দেখো আমাদের কাছে দু রকমের রিজার্ভেশন আছে, একটা হরিজন্টাল রিজার্ভেশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। এই যে 33% সংরক্ষণ দেওয়া হবে তা হরিজন্টাল রিজার্ভেশনের থেকে দেওয়া হবে। হরিজন্টাল রিজার্ভেশন মানে যেখানে জেনারেল, ইউআর, এসসি, এসটি, ওবিসি এরা এবং ইডব্লিউএস এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো কি বলছে যে যোগ্যতার ভিত্তিতে সুযোগ, সংরক্ষিত পদের বাইরেও মহিলারা সাধারণ মেধার ভিত্তিতে বাকি প্রতিযোগিতাগুলোর অংশগ্রহণ করতে পারবে। মানে কি এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হরিজন্টাল রিজার্ভেশনের যে কাঠামোটা ফলো করা হয় সেটা হচ্ছে ইউআর এর জন্য 55%, এসসি দের জন্য 22%, এসটি দের জন্য 6%, এবং ওবিসি দের, দেখো আমরা জানি সাম্প্রতিক যে ওবিসি কেস হয়ে রয়েছে, তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলোতে দেখো তার সাথে কিন্তু এটার কোনো তুমি মিল পাবে না। কারণ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেয় তারা জানে ওবিসি এনসিএল এ তোমার ভ্যাকেন্সি থাকে 27%, কিন্তু এখানে 7%। কেন? এটা গভর্নমেন্ট, এই ওবিসি কেসটা চলছে তার জন্য। ইডব্লিউএস তোমার আছে 10%। এবার এই টোটাল আসন থেকে 33% মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। কিভাবে? দেখো, আমি তোমাদের কাছে একটা পরীক্ষার ফর্ম বেরিয়েছে ধরে নিচ্ছি, যেখানে 1000খানা ভ্যাকেন্সি আছে টোটাল। এবার 1000খানা ভ্যাকেন্সি যদি হয়, আমরা এইমাত্র দেখলাম যে ইউআর এর জন্য আসবে তোমার 55%, এসসি দের জন্য আসবে 22%, ইডব্লিউএস এর জন্য আসবে 10%, ওবিসি দের জন্য সংরক্ষিত থাকবে 7%, আর এসটি দের জন্য সংরক্ষিত থাকবে 6%। এবার টোটাল 550টা যদি জেনারেলের সিট হয়, তার মধ্যে এই জেনারেলের সিটের মধ্যে কেবলমাত্র 181টা, মানে 181টা সিটে শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, আর বাকি যে 369খানা সিটে, এখানে এমন নয় যে অনলি মেন, এখানে এমন হবে না যে এখানে শুধুমাত্র মেন হবে না, এখানেও মহিলা এবং পুরুষ উভয় এলিজিবল হবে। মানে অনেকটা তোমার ট্রেনের মহিলার কামরার মতো, ট্রেনের ওমেন কম্পার্টমেন্ট আর জেনারেল কম্পার্টমেন্ট। ঠিক আছে, ওমেন কম্পার্টে অনলি ফর এক্সিকিউটিভ ওমেন, আর জেনারেল কম্পার্টমেন্টে ওমেন প্লাস মেন দুজনই যেতে পারবে। মানে এই যে 369খানা ক্যান্ডিডেট আছে, এই যে ভ্যাকেন্সি আছে, সেখানে মহিলা এবং পুরুষ উভয়ই সেখানে কম্পিটিশনে থাকতে পারে। দেখো, এসসির ভ্যাকেন্সি যদি 220টা হয়, তার মধ্যে 73খানা যাবে তোমার মহিলাদের জন্য, এসসি মহিলা, আর বাকিটা হচ্ছে
এসসি মহিলা এবং পুরুষ দুজনের জন্য, সেম ভাবে ইডব্লিউএস, সেম ভাবে ওবিসি, সেম ভাবে এসটি। এবার এখানে সমস্যাটা কোথায় দেখো, সমস্যা কোনো ক্যাটাগরিতে যারা এসসি এসটি তে আছে তাদের জন্য নয়, সমস্যাটা জেনারেলদের জন্য। কেন? ধরো যে ছেলেটা এসসি, সে এই 220টা ভ্যাকেন্সির জন্য তো লড়াই করতেই পারবে, তার সাথে সে জেনারেলের জন্য লড়াই করতে পারবে। মানে আমি যদি একটা এসসি ক্যান্ডিডেট হই, তাহলে আমার জন্য এই 1000খানা ভ্যাকেন্সির মধ্যে আমার কাছে খোলা থাকবে 770খানা ভ্যাকেন্সি। আর সেই সময় আমি যদি জেনারেল হই, আমার জন্য অ্যাভেলেবেল থাকবে মাত্র 550টা ভ্যাকেন্সি। এবার তার মধ্যেও যদি তুমি দেখো যে শুধুমাত্র ছেলেদের কথাই আমি আসি, এখানে 369। এবার এমন হবে না, মানে তাতে গিয়ে দেখা যাবে প্রবাবিলিটিটা ছেলেদের অনেকটা কমে যেতে থাকবে, বিশেষত জেনারেলদের। কারণ এর মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে যারা এসসি কিন্তু জেনারেলে কোয়ালিফাই করবে, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট প্রচুর আছে যারা জেনারেলে কোয়ালিফাই করবে, ওবিসি স্টুডেন্ট প্রচুর আছে যারা জেনারেলে কোয়ালিফাই করবে। সুতরাং এর ফলে যেটা দেখা যাবে না, যদি কোনো একটা এক্সামে, যদি ধরো আমি তোমায় কনসিডার করছি যে ডাব্লিউবিপি এক্সামে যদি আগে যদি 50 কাট অফ যেত জেনারেলের জন্য, তাহলে সেই কাট অফটা স্কাই রকেট হয়ে তোমার 70+ চলে যাবে, কারণ ভ্যাকেন্সি তো অনেক কম। এবার দেখো এখানে পুলিশের ক্ষেত্রে কেসটা অতটা এরকম হবে না, কারণ পুলিশের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সেপারেট ভ্যাকেন্সি বেরোয়, মেলের জন্য আলাদা, ফিমেলের জন্য আলাদা। সেখানে তোমার এটার কোনো হিসাব থাকবে না, যখন ভ্যাকেন্সি বেরোবে তখন সেই হিসাবে আলাদা আলাদা করে বেরোবে। কিন্তু আমি নর্মাল এক্সাম গুলোর কথা বলছি, যেমন ধরো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, বিভিন্ন জাতীয় এক্সাম গুলোতে। এবার দেখো অবশ্যই এই যে বিলটা বা এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, অবশ্যই এটা নারী শক্তি সশক্তিকরণের একটা মাধ্যম হতে পারে, অবশ্যই আমি তাতে 100% অ্যাগ্রি করছি যে মহিলাদের 33% রিজার্ভেশন অবশ্যই ঠিক আছে, কারণ 50% জনসংখ্যা মহিলা, তাদের 33% রিজার্ভেশন ঠিক আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে যেটা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে এত পরিমাণে যখন, তাহলে জেনারেলদের যারা জেনারেল কোয়ালিফাই করবে তাদের সুযোগ কোথায় থাকবে? তারা একটা, তাদের জন্য তো আমি সুযোগ থাকবে অবশ্যই, কিন্তু এই যে এক্সরবিটেন্ট অ্যামাউন্ট কাট অফটা যাবে, সেটা কি করা যাবে? তার জন্য পড়তে হবে, তোমাদের অবশ্যই পড়তে হবে। দেখো ভাই, এখন ভ্যাকেন্সি যদি বেরিয়েছে, অবশ্যই আজকে না বেরোক কালকে বেরোবে। এখানে যখন গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে যে তোমার 33% ভ্যাকেন্সি মহিলাদের জন্য আসবে, আমি অবশ্যই এটাকে সাপোর্ট করছি। কারণ 33 কেন, মহিলারা 50%, তাদের হক 50% হওয়া উচিত, কিন্তু সেটাও আমি বলছি না। এখানে কথা হচ্ছে যে তাহলে এখন জেনারেল স্টুডেন্টরা তোমরা কি করতে পারো? দেখো জেনারেল স্টুডেন্ট, যখন আমিও জেনারেল ইউআর ক্যাটাগরিতেই পড়ি, তো আমাদের দেখো প্রথম থেকেই এক্সরবিটেন্ট অ্যামাউন্ট একটা কাট অফ আমাদের দেখে আসতে হবে, ঠিক আছে, তো সুতরাং এটা আর একটু বাড়বে। এবার আমি যদি এটার উপরেই একটা, মানে এই যে জিনিসটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করার চেষ্টা করছে 33%, এটা 2001 সালে বা 2002 সালে রাজস্থান গভর্নমেন্ট করার চেষ্টা করেছিল, এবং তাদের সাথে একটা সুপ্রিম কোর্টের এর উপরে একটা মামলা আছে, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো সুপ্রিম কোর্টের যে মামলাটা ছিল, সেটা হচ্ছে রাজেশ কুমার দাড়িয়া মামলা, 2001 সালে। আমি তোমাদের একদম কোট করে দিচ্ছি, বলছে সাধারণ ক্যাটাগরির আসনকে সুরক্ষিত রাখে, যা পুরুষ পরীক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেবে। নিয়মটি হচ্ছে, যদি কোনো এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মহিলা পরীক্ষার্থী নিজের সংরক্ষিত ক্যাটাগরির কোনো সুবিধা, যেমন বয়সের ছাড় বা কম কোয়ালিফাইং মার্কস ব্যবহার করে পাশ করেন, তবে তাকে কোনোভাবেই সাধারণ ইউআর মহিলাদের 33% কোটায় গোনা যাবে না। তিনি তার নিজস্ব ক্যাটাগরির মহিলা কোটাতেই থাকবেন। মানে ধরো এই ছেলেটা, আমি আমার এজ যদি এখন 30 হয়ে যায় বা 32 হয়ে যায়, আমি যে সমস্ত পরীক্ষায় এজ জেনারেলদের জন্য 30, তা আমি সেখানে তো এসসি সুবিধাটা নিচ্ছি, তখন কিন্তু আমাকে ওই ইউআর এর ক্যাটাগরিতে ঢোকানো যাবে না, তখন আমাকে ওই এসসি তেই রাখতে হবে। আমাকে তখন এসসি দের জন্য যে কটা আসন আছে সের উপরেই কম্পিট করতে হবে, ঠিক আছে।
এই হচ্ছে সেই কেস। তোমরা চাইলে গুগল করে কেসটা দেখে নিতে পারো। এর সম্পর্কে ডেটা আমার যতদূর মনে হচ্ছে, যে আমি যতদূর রিসার্চ করেছি, সেখানে মহিলাদের জন্য 20% সংরক্ষণের কথা বলা হয়েছিল। এবার দেখো এর ফলে ইউআরদের জন্য কি হবে। দেখো ইউআরদের, ধরো আগে অনেক স্টুডেন্ট ছিল, আমরা আগেই শুনতাম যে 0.25 মার্কসে বাদ গেছি, 0.5 মার্কসে বাদ গেছি, 0.1 মার্কসে বাদ গেছি। এই মাত্রাটা আরো বাড়বে, কারণ কাট অফ এবার বাড়তে চলেছে, অনেক বেশি কাট অফ বাড়তে চলেছে। এখন এই মুহূর্তে আমাদের সব থেকে করার ইউআর ক্যান্ডিডেটদের জন্য বলছি, ইউআর পুরুষ ক্যান্ডিডেটদের কথা বলছি, তোমাদের এখন কি করণীয়। দেখো এখন আর না, মানে আমি একটা জিনিস দেখেছি, আমি যেহেতু পড়াই অনেক দিন ধরে, একটা মেন্টালিটি আমি স্টুডেন্টদের দেখি, তারা সবসময় লাস্ট ইয়ারের কাট অফের উপরে নজর দিয়ে রাখে, যে লাস্ট ইয়ারে কত কাট অফ গেছিল, লাস্ট ইয়ারের কাট অফ, তার থেকে আমাকে 2 নাম্বার বেশি পেতে হবে। ভাই এখন আর ওই মেন্টালিটি রাখলে চলবে না। আমাকে এখন মেন্টালিটি রাখতে হবে, আমাকে টপ টপ 10%-এ আসতে হবে। টপ 10% কত, ধরো আমার যদি 500 খানা ভ্যাকেন্সি থাকে ইউআর এর জন্য, এই 500 ভ্যাকেন্সির টপ 10%-এ আসতে হবে। মানে আমাকে র্যাঙ্ক করতে হবে, আমাকে র্যাঙ্ক সবসময় মাথায় রাখতে হবে, যে র্যাঙ্ক আমাকে 100-র মধ্যে রাখতে হবে, আমাকে 100-র ভিতরে র্যাঙ্ক রাখতে হবে। তাহলে গিয়ে আমি একদম বলতে পারবো যে আমি শিওর শট একটা চাকরি পেলাম। ঠিক আছে, দেখো এখন তোমাদের কিছু করার নেই, তোমাদের ভীষণ পড়ে পড়তে হবে। আমিও ইউআর ক্যান্ডিডেট, তোমরা যারা দেখছো তারাও হয়তো ইউআর ক্যান্ডিডেট হতেও পারো, নাও হতে পারো। কিন্তু হ্যাঁ, এবার দেখো একটা, অবশ্যই যাদের মহিলারা আছে তারা অনেকভাবে, তাদের তাদের একটা চাকরি পেলে সশক্তিকরণ অবশ্যই হবে, জিনিসটাকে আমি সাপোর্ট করি। কিন্তু একটুখানি দেখো, এত 33%টা অনেকটা, যেখানে আগের থেকেই একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্ট চাপ পড়ে রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইউডাব্লিউএস, এখানে এই জায়গাটা একটুখানি কনসিডার করা উচিত ছিল। যাই হোক, কিছু ভেবেই করেছে, দেখা যাক, ভ্যাকেন্সি বেরোক। এখনো দেখো, এই যে যা আমি তোমাদেরকে বলছি, এগুলো সবকিছু একটা স্পেকুলেশন। তোমরা ইউটিউবেও দেখছো, বিভিন্ন ভিডিওতেও দেখেছো, সমস্ত কিছুই একটা স্পেকুলেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো এইবার যখন রিসেন্ট কোনো নোটিফিকেশন চাকরির বেরোবে, তখনই এর ডিটেলস সম্পর্কে বোঝা যাবে যে কিরকম ভাবে কি হবে। তার আগে এর বেশি কিছু বলা যাচ্ছে না। এখন শুধুমাত্র বলে দিয়েছে যে 33% ভ্যাকেন্সি রিজার্ভ ফর ওমেন, কিন্তু এখানে তার ব্রেকেজটা এখনো দেয়নি। এবার যখন ব্রেকেজ দেওয়া যাবে তখন জিনিসটা বোঝা যাবে। তো দেখো, তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, তোমরা পড়াশোনা চালু রাখো। দেখো অ্যাটলিস্ট তুমি একটা জিনিস দেখো, আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে, দেখো ভাই, লাস্ট কিছু বছরে সরকারি চাকরি রাজ্যের অবস্থা তোমরা সকলেই জানো। সেখানে এসে যখন ফার্স্ট বাজেটেই বলছে 1 লক্ষ সরকারি চাকরির পরীক্ষার, অ্যাটলিস্ট এটা যখন বলেছে যে এত শূন্যপদ রয়েছে পুলিশ ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তরে, তাহলে আমি এখন 33% না দেখে আমার এখন ভাই মনে হয় আমার দেখা উচিত যে একটা সামনে নোটিফিকেশন আসতে চলেছে 2 মাস 3 মাস বাদে, আমি এখন বেশি করে এটার উপরে জোর দিয়ে এখন পড়ার চেষ্টা করি, যাতে আমি টপ 100-এর মধ্যে থাকতে পারি। আমাকে টপ 100-এ ঢুকতে হবে ভাই। দেখো এখন কিছু করার নেই, তোমাকে টপ 100-এ ঢুকতেই হবে। তো সেইভাবে পড়াশোনা শুরু করো। অন্তত এইটুকু মাথায় রাখো যে অ্যাটলিস্ট ভ্যাকেন্সি আসছে, যেটা আগে 4 বছর 5 বছর বাদে বাদে একটা ভ্যাকেন্সি আসছে, তোমরা একটা মাথায় রাখো যে একটা ভ্যাকেন্সি আসছে, তোমরা এর থেকে বেশি কি এক্সপেক্ট করতে। দেখো এই মুহূর্তে একটা সদ্য ফর্ম করা গভর্নমেন্ট, 2 মাস 2 মাসও এখন হয়নি, তার আগেই তোমাকে এসে বলে দিচ্ছে যে 1 লক্ষ সরকারি চাকরি কর্মচারী নিয়োগ করবে। তো ভাই অবশ্যই আমি এখন তাদের ইমপ্লিমেন্টেশনটা হোক, তখন বুঝতে পারবে। কিন্তু আমি তো এটা 100%, এই 1 লক্ষ, দেখো 1 লক্ষ পরিবার তো হাসি হাসবে না, 1 লক্ষ পরিবারের তো এম্পাওয়ার হবে, এই জায়গাটা তো তোমাকে দেখতে হবে। তুমি কেন সেই 1 লক্ষের মধ্যে ঢুকতে পারবে না? এই 1 লক্ষ চাকরির মধ্যে তুমি কেন একটা নিতে পারবে? তোমার তো একটা চাকরি লাগবে, তোমার তো 5টা লাগবে না। তো ভাই দেখো, আমি আমার ভিউ রাখলাম। আমি এটাতে সব থেকে বেশি খুশি হয়েছি যে অ্যাটলিস্ট একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সির কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে। ভাই আমার মনে হয় যে একটা বেহাল দশা, ছেলেমেয়েরা একটা বেহাল দশায় ছিল, যে আমি কি পড়বো, কি চাকরির জন্য পড়বো, তাদের কাছে কোনো দিশা নেই। ভাই আমি বলছি এই মুহূর্তে এই যে তোমাদের সামনে দিশা দেখতে পাচ্ছ, এই 1 লক্ষ ভ্যাকেন্সি, তোমাকে
ডেসপাইট তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, মহিলা হও, পুরুষ হও, তোমার টার্গেট থাকবে আমি একটা চাকরি নেবো। আমি সবাইকে বলছি যে তোমরা চেষ্টা করো টপ হওয়ার, টপ করার। সবাই টপ করতে পারে না, তুমি চেষ্টা করো, দেখবে তখন আর তোমার এই মাথায় আসবে না যে আমি 33% ভেতরে আসবো না 33% বাইরে। ভাই টপ করো। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।